অর্থনৈতিক মার্কেটে আর্থিক লেনদেনের মধ্যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা, এই ক্ষেত্রে মীর কাসেম আলীর কাছাকাছি আপাতত কাউকে আমি দেখি না। উনি তো ব্যাংকের চেয়ারম্যান, উনি দেখা যাচ্ছে ইবনে সিনা ট্রাস্টের অ্যাডমিন, কিন্তু ইবনে সিনা ট্রাস্টের অ্যাডমিন হিসেবে উনি হাজার হাজার লাখ লাখ কোটি টাকা ট্রানজ্যাকশনের সিগনেচার দিয়েছেন, কিন্তু তার ব্যক্তিগত ফান্ডে তো 1 টাকাও যায়নি। আচ্ছা, ছাত্র শিবিরের কথা আসলে বাংলাদেশের একটা প্রেক্ষাপট চলে আসে যে অর্থনৈতিকভাবেও একটা বিপ্লব, যিনি এই দলটিকে প্রতিষ্ঠাতা হিসেবে যাকে আমরা চিনি, মীর কাসেম আলী মিন্টু ভাই, মানে তার অবদান ছাত্র রাজনীতিতে, নেতৃত্ব তৈরিতে বা বাংলাদেশের অর্থনীতিতে যদি একটু বলতেন কেমন। তা তো বটেই, মীর কাসেম আলী বাংলাদেশ হওয়ার পরে এটাই তিনি প্রতিষ্ঠাতা সভাপতি, এবং তিনি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে পরিমাণ অবদান রেখেছেন এটি অতুলনীয়। যেমন তিনি ইবনে সিনা ট্রাস্ট শুরু থেকেই ছিলেন, ইসলামী ব্যাংকের প্রক্রিয়ার সঙ্গে ছিলেন, দিগন্ত টেলিভিশনের সঙ্গে ছিলেন, নয়া দিগন্ত পত্রিকার সঙ্গে ছিলেন, কিয়ারি প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন, দেশি বিদেশি জানা অজানা অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে উনি সাকসেসফুলি জড়িত ছিলেন। এবং আশ্চর্য ব্যাপার, ওনার যখন ফাঁসি হয়ে যাওয়ার পরে সরকার খুঁজতে থাকে ওনার কোথায় কী আছে, ওনাকে ধরবে, পরিবারকে ধরবে, বাচ্চাদের ধরবে, শেষ পর্যন্ত খুঁজে অ্যাকাউন্টে কোনো টাকা পায় নাই, কারণ এগুলো সব কিছু উনি প্রতিষ্ঠানের পক্ষ হয়ে রিপ্রেজেন্টেটিভ ছিলেন, কোনো কিছুরই উনি ব্যক্তিগত মালিক ছিলেন না। ফলে খুঁজতে গিয়ে দেখা যায় যে উনি তো ব্যাংকের চেয়ারম্যান, উনি দেখা যাচ্ছে ইবনে সিনা ট্রাস্টের অ্যাডমিন, কিন্তু ইবনে সিনা ট্রাস্টের অ্যাডমিন হিসেবে উনি হাজার হাজার লাখ লাখ কোটি টাকা ট্রানজ্যাকশনের সিগনেচার দিয়েছেন, কিন্তু তার ব্যক্তিগত ফান্ডে তো 1 টাকাও যায়নি। ইসলামী ব্যাংকের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন, কিন্তু তার ব্যক্তিগতভাবে লাভবান হননি, ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার স্কোপ ছিল না। এবং এর মধ্য দিয়ে তিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন। এই যে কর্মসংস্থান তৈরি করা, অর্থনৈতিক মার্কেটে আর্থিক লেনদেনের মধ্যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা, এই ক্ষেত্রে মীর কাসেম আলীর কাছাকাছি আপাতত কাউকে আমি দেখি না। সংস্কৃতিতে তার অবদান আরও বেশি, যে আমরা যেই সাংস্কৃতিক চর্চা, শিল্পী তৈরি করা, কবি সাহিত্যিক তৈরি করা, এটার পেছনে তো তার বিরাট ভূমিকা আছে। আমার তো মনে আছে একটা যুব কমিটি হতো, যুব কমিটির নামে উদযাপন করা হতো, পলাশী দিবস উদযাপন করা হতো, বৈশাখী, এবং সেখানে অনেকটার আমিও দায়িত্ব পালন করেছি অনেক সময়। উনি হঠাৎ করে একবার ডাকতেন, গজনবী রোডে ওনার একটা অফিস ছিল, এই গজনবী রোডে অফিসে তিনি ডাকতেন কি দুপুরবেলা খাওয়ার দাওয়াত, কী খাওয়ার, গরুর মাংস আর রুটি। গরুর মাংস আর রুটি খেতে খেতে তিনি পরিকল্পনা করতেন যে একটা সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করতে হবে। সেটা কি পয়লা বৈশাখ, সেটা কি পলাশী দিবস পালন করতে হবে, সবাইকে নিয়ে আসো, সকলকে দাওয়াত দাও, একসাথে হও, র্যালি বের করো, ঘোড়া নিয়ে আসো, হাতি নিয়ে আসো। এবং এরই মধ্যে তারপরে তো এটাকে সাবস্টেন্সিয়াল রূপ দিতে গিয়ে তো তিনি দিগন্ত টেলিভিশনের জন্ম দিয়েছেন। সেখানে অনেক কলা কৌশলীরা কাজ পেয়েছে, সবাই যেই জায়গায় আছে তা না, পরবর্তীতে বিভিন্ন জন বিভিন্ন জায়গায়। ওনার একটা শখ আমি দেখতাম ওনার কাছে থেকে, ট্যালেন্ট হান্ট করতেন সবসময়, যাকে যেখানে যে অবস্থায় কাজে লাগানো সম্ভব, যার যে কোয়ালিটি আছে উনি এটাকে প্রাধান্য দিতেন। ফলে তিনি অনেক মানুষের কর্মসংস্থান করেছেন, যা অভাবনীয়। তো সেক্ষেত্রে আমি যদি মানে বাংলাদেশের সেন্স, অর্থনীতি, সংস্কৃতির কথা চিন্তা করি, এখন তো সব কিছু বেরিয়ে আসছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বা প্রক্রিয়াধীনভাবে, মানে আওয়ামী লীগ অথবা আদালত, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, বিচার বিভাগ অথবা যারা সাক্ষ্য দিয়েছিলেন তাদেরকে আসলে মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের পরিবার বা তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত কিনা? মানে আমি যুদ্ধাপরাধের বিচারের যাব পরে, কিন্তু আপাত দৃষ্টির কথা বলছি। এটি তো আসলে তাদের ব্যাপার হবে, তারা যদি রিয়েলাইজ করতে পারে সেটা তাদের ব্যাপার। যারা সাক্ষী দিয়েছেন, যারা এই মামলাগুলোর সঙ্গে জড়িত ছিলেন, যারা বানানো সাক্ষী দিয়েছেন কিংবা কাউকে বিপদে ফেলানোর জন্য সাক্ষী দিয়েছেন, এগুলো তাদেরকে কে কোন হালতে আছেন, অনেকেই মারাও গিয়েছে, আমি পত্রপত্রিকায় দেখি যে অনেকে মারাও গিয়েছেন। ফলে প্রসিকিউশনের শেখানো মতো বা সরকারের শেখানো মতো ভাষায় যদি কেউ এগুলো করে থাকেন তাহলে তাদের অনুশোচনা আসা উচিত। যদি বাধ্য হয়ে করে থাকেন তাহলে অনুশোচনা আসা উচিত। যদি অর্থের লোভে করে থাকেন তাও তো অনুশোচনা আসা উচিত। যদি না আসে
তাহলে তার কনসিকোয়েন্স কিংবা পরিণতি তাদেরটা তারাই বহন করবে। তার ফাঁসির আগে একটা বক্তব্য বা একটা ভিডিও ক্লিপ ভাইরালের গল্প আমরা শুনছি যে মানে আমি কেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাবে, উল্টো রাষ্ট্রপতি তো আমার কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমি এই সার্ভ করেছি, অর্থনীতিতে আমি বিভিন্ন অবদান রেখেছি। মানে এই বিষয়ে আপনার অবগত আছেন কিনা, বা আপনি যদি একটু বলতেন এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, ওনাদের যখন ফাঁসি দেওয়া হয় তখন আমি ছিলাম, তো আমি তো এগুলো ডিল করেছি। ওনারা আসলে কেউই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে চাননি, কেউই ক্ষমা চাননি, তারা মনে করেছেন যে রাষ্ট্রপতির কাছে এখানে ক্ষমা চাওয়ার কিছু নাই। তাদেরকে যে বিচার করা হয়েছে এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফলে তারা মনে করেছেন যে তার বিচার দুনিয়াতে যত বিচারই করুক না কেন, তার বিচার ফাইনালি আল্লাহ যার বিচার করবেন সেটাই হবে পূর্ণাঙ্গ বিচার। এই যে একটা মানসিক শান্তি, সন্তুষ্টি এবং প্রশান্তি, এই প্রশান্তি নিয়েই তারা হাসতে হাসতে চলে গিয়েছেন। একটা জিনিস এখানে খুব লক্ষ্য করার ব্যাপার, মানুষ ফাঁসি হলে অস্থির হয়, মানুষ ফাঁসি হলে বাঁচার চেষ্টা করে, মানুষ ফাঁসি হলে সাধারণত কলাকৌশল খোঁজে কীভাবে জীবন বাঁচানো যাবে। কিন্তু এই মানুষগুলোকে কাছ থেকে আমি যা দেখেছি, তারা ছিলেন নীরব, নিথর, পরিপূর্ণভাবে আস্থাশীল এবং বিশ্বাসী। ভাগ্য, খোদা, দুনিয়া, আখেরাত, ফলে এরা ছিল খুব নির্ভার। এদের মধ্যে এরকম উদ্বেগ উৎকণ্ঠা দেখিনি। আরও তো অন্যান্য লোককেও দেখেছি যারা ফাঁসির কাষ্ট পর্যন্ত গিয়েছেন, কিংবা প্রাথমিকভাবে যাদের ফাঁসি হয়েছে ট্রাইব্যুনাল কর্তৃক, সেখানে আমরা অনেক উদ্বেগ উৎকণ্ঠা দেখতে পেতাম। কিন্তু এদের ক্ষেত্রে ছিল নির্ভার, মনে হচ্ছে যেন পাথরের মতো স্বস্তির সহিত নিজের অবস্থান নিজেই মোকাবেলা করছেন, কারোর মোকাপেক্ষী নয়। আপনাকে লাস্ট কি বলেছে, কিছু বলেছে কি আপনাকে, কোনো পরামর্শ বা কৃতজ্ঞতা বোধ, ভালোবাসা প্রকাশ, মায়া করে যাওয়া? হ্যাঁ, কামরুজ্জামান সাহেবকে যখন দেখতে যেতাম, লাস্টবার যখন দেখতে গেলাম ঢাকা সেন্ট্রাল জেলে, যতটুকু আমার মনে পড়ছে সেদিন তিনি আমাদের সঙ্গে বসলেন, কথা বললেন, দেখলেন, আলোচনা হলো, আসার সময় কপালে চুমু দিলেন, চলে আসলাম, উনি ভিতরে চলে গেলেন, ফি আমানিল্লাহ। একইভাবে মীর কাসেম আলী, একইভাবে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মামলাগুলোর সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। নিজামী সাহেবের সঙ্গেও অনেকবার দেখা হয়েছে, অনেকবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকতেন, সেখানে অনেকবার দেখা হয়েছে। তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসতেন এবং খুব সুন্দর পাঞ্জাবি পরে আসতেন এবং এসে কথা বলতেন। খুবই ছোট ছোট বিষয়ে এমন সুন্দর করে বলতেন, মনে হচ্ছে যেন ফাঁসির আসামি হিসেবে যে কারাগারে আছে এটা মনে হয় কোনো বিষয়ই না। খুব ইন্টারেস্টিং। একবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গেলাম কামরুজ্জামান সাহেবের সঙ্গে দেখা করতে। 3 ঘন্টা সময় আমাদের কথা বলার সুযোগ করে দিল। সেখানে আর আমার সঙ্গে আমরা আর 2জন গিয়েছি, 3জন গিয়েছিলাম। গিয়ে দেখি উনি আমাদের জন্য অপেক্ষা করছেন, চানাচুর, তারপরে কেক, তারপরে কফি নিয়ে তিনি বসে আছেন। তা আমরা গিয়ে একটু অবাক হলাম যে আমরা আসি আপনার সাথে কথা বলতে মামলা নিয়ে, তা আপনারা এগুলো নিয়ে কোথা থেকে কীভাবে আসলেন? উনি বললেন যে মামলা পাশে রাখো, মামলা আলোচনা করে কী হবে, তোমরা হলে আমার সবচেয়ে বড় মেহমান, তোমরা মেহমান আসছো, তোমাদের জন্য এগুলো নিয়ে বসে আছি। তারপরে আমরা চানাচুর খাইলাম, কফি খাইলাম, কেক খাইলাম, 3 ঘন্টা আলোচনা করলাম, শেষ পর্যন্ত উঠে আসলাম, উনি আস্তে করে ভিতরে চলে গেল। এরকম সবার সঙ্গে 3 বার 4 বার 5 বার করে দেখা হয়েছে। এবং রিভিউ আবেদন যখন নিষ্পত্তির জন্য অপেক্ষমান থাকতো তখন দেখা করতে গিয়েছি অনেকবার। তখন মামলাগুলো প্রায় শেষ পর্যায়ে, কিন্তু সেই সময় ওনাদের যে আবেগঘন অনুভূতি প্রকাশ হতো, এগুলো সত্যিই খুব নির্ভার। একটা জিনিস এখানে বোঝার বিষয়, রিয়েলাইজ করার বিষয়, মানুষ কী করে এত নির্ভার থাকে, মানুষ কী করে এত প্রশান্ত হয়, মানুষ কী করে নিজের ভবিষ্যৎ নিয়ে এত এত উদ্বেগ প্রকাশ করে না। এই সময় তো মানুষ উদ্বিগ্ন হয়ে যায়, খুব বেশি অস্থির হয়ে যায়, কিন্তু এত স্থিরতা কী করে আসে? সম্ভবত এই দৃষ্টিকোণ থেকেই এই মানুষগুলো অন্যদের চেয়ে অনেক অনেক আলাদা ছিল।